তাহলে প্রতীককে আমরা যখন ভাগ করি তখন প্রতীককে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শাব্দিক প্রতীক, শাব্দিক প্রতীক, আর একটা হচ্ছে অশাব্দিক প্রতীক। প্রতীক। শাব্দিক প্রতীক বলতে, যেমন আমি শাব্দিক প্রতীক বলছি, যেমন ধরো আমি বললাম জয়া, আমি বললাম হুম, বাঁধন, আমি বললাম চেয়ার, আমি বললাম টেবিল। হ্যাঁ, আর অশাব্দিক প্রতীক যেগুলো শব্দ নয়, যেমন আমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, হুম, সমান, বা ইংরেজি এ, বি, সি থেকে জেড পর্যন্ত, ছোট হাতের এ, বি, সি, জেড পর্যন্ত। হ্যাঁ, এগুলোকে, এই অশাব্দিক প্রতীকের আরেক নাম হচ্ছে বর্ণ প্রতীক। অশাব্দিক প্রতীকের আরেক নাম হচ্ছে বর্ণ প্রতীক। তো বর্ণ প্রতীক। হ্যাঁ, যুক্তিবিদ্যার আলোচনায় প্রতীক বলতে আসলে শাব্দিক এবং অশাব্দিক প্রতীককেই বোঝায়। তো যখন কোনো শব্দকে কোনো কিছুর প্রতীক হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে শাব্দিক প্রতীক বলে। শাব্দিক প্রতীকটা কি? শাব্দিক প্রতীকটা হচ্ছে যখন কোনো বর্ণকে, যখন কোনো বর্ণকে প্রতীক, কোনো যখন কোনো যখন কোনো শব্দকে, সরি, যখন কোনো শব্দকে, যখন কোনো শব্দকে কোনো কিছুর, কোনো কিছুর প্রতীক হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে শাব্দিক প্রতীক বলে। এখন আমি একটা উদাহরণ দিই, আমি যদি জয়ার উদাহরণ দিই, জয়া হচ্ছে একটা শব্দ, জয়া। হ্যাঁ, তো জয়া আসলে কার বিপরীতে ব্যবহৃত হয়েছে? জয়া হচ্ছে মানিকগঞ্জ মহিলা কলেজে, সরকারি মহিলা কলেজে অনার্স দর্শন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের একজন ছাত্রীকে নির্দেশ করছে। তাহলে জয়া শব্দটি আসলে কাকে নির্দেশ করছে? জয়া শব্দটি নির্দেশ করছে যে মানিকগঞ্জ মহিলা কলেজের দর্শন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের একজন ছাত্রীকে নির্দেশ করছে। তাহলে ওইটার পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি? জয়া শব্দটি ব্যবহার করেছি। আবার চেয়ার শব্দটি দ্বারা চার পাওয়ালা সমতল বসার একটা বিশেষ বিষয়, বিশেষ একটা বস্তুকে নির্দেশ করছে, যেখানে আমরা চার পাওয়ালা একটা সমতল জায়গায় আমরা বসতে পারি। হ্যাঁ, সেই কোনো বিশেষ দ্রব্যকে নির্দেশ করছে, তাহলে সেটা হচ্ছে চেয়ার। তাহলে দেখো, এই যখন কোনো শব্দ, তাহলে এখানে প্রত্যেকটা শব্দ কিন্তু এক এক একটা বিশেষ বিশেষ বিষয়, বস্তু, দ্রব্য বা ব্যক্তিকে নির্দেশ করছে। তাহলে এই এই যে প্রত্যেকটা শব্দ, এই শব্দগুলো কিন্তু এক একটা কি প্রতীক হিসেবে আমরা অভিহিত করতে পারি? এই শব্দগুলোকে আমরা শাব্দিক প্রতীক হিসেবে অভিহিত শাব্দিক করতে প্রতীক। পারি। আর অশাব্দিক প্রতীক কি? যেগুলো আসলে কোনো শব্দ না। শব্দ বলতে তো আসলে প্রত্যেকটা শব্দের একটা মিনিং থাকতে হবে, অর্থ থাকতে হবে। হ্যাঁ, আমি যদি বলি গ্যা, গো, ও, এগুলো তো আসলে কোনো শব্দ না, কারণ এগুলোর কোনো অর্থ নেই। শব্দ, শাব্দিক প্রতীক হবে সেইগুলো যেগুলো অর্থপূর্ণ শব্দকে, এখানে শব্দ বলতে আসলে অর্থপূর্ণ শব্দকে নির্দেশ করছে। এখন দেখো, ও, আমরা এখানে বলবো যে অশাব্দিক প্রতীক। অশাব্দিক প্রতীক মানে যখন কোনো, অশাব্দিক প্রতীকটা কি? অশাব্দিক প্রতীক হচ্ছে যখন কোনো চিহ্নকে আমরা কোনো কিছুর, অশাব্দিক প্রতীক কি? যখন আমরা কোনো চিহ্নকে, জাস্ট এখানে চিহ্নকে কোনো কিছুর প্রতীক হিসেবে ব্যবহার করি তখন তাকে কি বলে? অশাব্দিক প্রতীক বলে। যখন কোনো চিহ্নকে কোনো কিছুর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, যখন কোনো চিহ্নকে, হ্যাঁ, জি। যখন কোনো চিহ্নকে কোনো কিছুর প্রতীক হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে অশাব্দিক প্রতীক বলে। যেমন যোগ, যোগ শব্দটা যোগ করাকে বোঝায়। হুম, আবার ভাগ শব্দটা ভাগ করাকে বোঝায়। এখন অনেক সময় আমরা ধরি যে এ,
এ শব্দটা অনেক সময় এটার মধ্যে আবার দুই ধরনের অশাব্দিক প্রতীকের আবার দুই ধরনের প্রকার রয়েছে, সেটাতে আমি যাচ্ছি। এ মানে ধরো, আমি ধরলাম, আমি মনে করি যে যদি 10 কেজি, তোমরা যখন অঙ্ক করো তখন তোমরা ধরে নাও যে 10 কেজি চালের মূল্য টাকা। এই যে ধরে নিলে টাকা, এই যে চালের মূল্য টাকা, তার মানে চালের মূল্য হিসেবে কে ধরে নেওয়া হয়েছে। এইভাবে অশাব্দিক যেগুলো আসলে কোনো শব্দ না, সেই অশাব্দিক প্রতীক দ্বারা যদি কোনো কিছুকে নির্দেশ করা হয় তখন সেটাকে কি বলা হয়? অশাব্দিক প্রতীক বলে। প্রতীক। এখন যুক্তিবিদ্যায় আরো দুই ধরনের প্রতীক রয়েছে, সেই দুই ধরনের প্রতীক সম্পর্কে আমরা জানবো। সেই দুই ধরনের প্রতীকের নাম হচ্ছে, একটা হচ্ছে গ্রাহক প্রতীক, আর একটা হচ্ছে ধ্রুবক প্রতীক। আমি যে এইগুলো তোমাদের পড়াচ্ছি, তোমরা কি সবাই লিখছো? সবাই লিখে নিচ্ছ তো? জি স্যার। আচ্ছা, এখন দেখো, আমরা আহ প্রতীককে অ্যাকচুয়ালি আরো দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গ্রাহক প্রতীক, সবাই লেখো আমার সাথে সাথে, গ্রাহক প্রতীক। আর একটা হচ্ছে ধ্রুবক প্রতীক। তো গ্রাহক প্রতীক কি? যে প্রতীক চিহ্নের স্থানে, যে প্রতীক চিহ্নের স্থানে, যে প্রতীক চিহ্নের স্থানে অন্য কোনো কোনো বিশেষ শ্রেণীর অন্তর্গত কোনো কিছুকে প্রতিস্থাপিত করা যায়, মানে সেই জায়গায় সেইটা পরিবর্তে এই যে প্রতীককে ব্যবহার করা যায়, প্রতিস্থাপিত করা যায়, তাকে গ্রাহক প্রতীক বলে। আমি উম আধুনিক এই এই গ্রাহক প্রতীকটাকে আসলে ভ্যারিয়েবল বলা হয়, গ্রাহক প্রতীককে ভ্যারিয়েবল বলা হয়। তো এখন দেখো, আমি এখানে লিখলাম যে যদি রহিম আসে তবে করিম আসবে। তো এক্ষেত্রে আমি যদি রহিমের পরিবর্তে আর নিলাম, আর করিমের পরিবর্তে কে নিলাম, যে রহিম আসবে, রহিম আসে, তাহলে করিম আসবে, এই সম্পূর্ণ বচনের পরিবর্তে আর নিলাম, আর করিম আসার জন্য কে নিলাম, আর যদি তবের জন্য এমপ্লয়িজ নিলাম। তো এখানে আর আর কে, এই যে দেখো রহিম, আশা, করিম, আসবে, এইগুলো কিন্তু এই যে করিম, রহিম, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ধরনের শব্দ প্রতীক। তাহলে যে প্রতীক চিহ্নের স্থানে, তার মানে রহিম একটা শাব্দিক প্রতীক, এই শাব্দিক প্রতীকের স্থানে কোনো বিশেষ শ্রেণীর অন্তর্গত কোনো কিছুকে প্রতিস্থাপিত করা যায়। যেমন রহিমের পরিবর্তে আর বিশেষ শ্রেণীর একটা চিহ্ন বা লেটার বা বর্ণ, আর বর্ণ প্রতীক দ্বারা রহিম আশাকে আমি লিখলাম, প্রতিস্থাপন করলাম, রহিমের আশার পরিবর্তে আর দ্বারাই রহিমের আশাকে বোঝাচ্ছি। আবার করিমের আশার দ্বারা আমরা কে দ্বারা বোঝাচ্ছি, মানে করিমের আশার ওইটার পরিবর্তে আমরা কে বর্ণ প্রতীকটি ব্যবহার করলাম। তাহলে এখানে যে বিষয়টি দাঁড়ালো সেটা হচ্ছে আর এমপ্লাইজ কে। এখানে আর আর কে রহিম এবং করিমের পরিবর্তে যথাক্রমে আর আর কে ব্যবহার করলাম। তাহলে এই শাব্দিক প্রতীক রহিমের পরিবর্তে আর ব্যবহার করেছি, করিম আসার পরিবর্তে কে ব্যবহার করেছি, তার মানে প্রতীক চিহ্ন রহিমের স্থানে অন্য কোনো বিশেষ শ্রেণীর অন্তর্গত এই যে আর আর কে কে দ্বারা প্রতিস্থাপিত করেছি। এই আর আর কেই হচ্ছে গ্রাহক প্রতীক। আর এই গ্রাহক প্রতীক গ্রাহকের
গ্রাহক যেভাবে ব্যবহার করে তার উপর নির্ভর করে, গ্রাহক যেভাবে ব্যবহার করবে গ্রাহকের ব্যবহারের উপর বা গ্রাহকের ব্যাখ্যার উপর নির্ভরশীল। এটা এক এক সময় এক এক রকম এর অর্থ দাঁড়ায়। হ্যাঁ, এর অর্থ, গ্রাহক প্রতীকের অর্থ পরিবর্তনশীল। সেজন্য গ্রাহক প্রতীকের আরেক নাম হচ্ছে ভ্যারিয়েবল। ভেরিয়েবল কেন? কারণ এটার মান হচ্ছে পরিবর্তনীয়। যেমন তুমি কোনো সময় ধরো 10 কেজি চালের মূল্য এক্স টাকা ধরো, আবার কোনো কোনো সময় 100 কেজি চালের মূল্য এক্স টাকা ধরো। তাহলে 10 কেজি চালের মূল্য অনেক সময় এক্স এর মান বের হচ্ছে 100, আবার কোনো জায়গায় এক্স এর মান বের হচ্ছে 1000। তার মানে এটার মান, গ্রাহক প্রতীকের মান সবসময় পরিবর্তনশীল। এটার কোনো নির্দিষ্ট কোনো মান নেই। কিন্তু ধ্রুবক, ধ্রুবক শব্দটির অর্থ হচ্ছে কনস্ট্যান্ট। কোন বচনের আকারকে ব্যক্ত করার জন্য এই ধ্রুবক শব্দটির অর্থ হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে, যা কনস্ট্যান্ট মানে স্থির, স্থির বা অপরিবর্তনীয়। হ্যাঁ, স্থির বা অপরিবর্তনীয়, যার মানের আসলে কোনো কি নাই, পরিবর্তন নাই, স্থির, মানে সবসময় স্থির থাকবে। এই গ্রাহক প্রতীকের মানের মতো একবার আর দ্বারা রহিমকে বোঝাবে, একবার আর দ্বারা রবিউলকে বোঝাবে, তা না। কনস্ট্যান্ট ধ্রুবক প্রতীক হচ্ছে যার মান সবসময় স্থির থাকবে, অপরিবর্তনীয় থাকবে। যেমন আমি এখানে বললাম যে হচ্ছে আমি যে যোগের কথা বলি বা বিয়োগের কথা বলি, এগুলো কিন্তু মান সবসময় অপরিবর্তনশীল থাকবে। সেই যোগ তুমি এই 1 নম্বর অঙ্কেও যোগ দ্বারা যা বোঝাবে, আবার 10 নম্বর অঙ্কেও যোগ দ্বারা সেই একই জিনিস বোঝাবে। তো অ্যাকচুয়ালি প্রতীকী যুক্তিবিদ্যায় প্রতীকী যুক্তিবিদ্যায় ধ্রুবক প্রতীকটা কি, সাধারণত কোনো বচনের আকারকে ব্যক্ত করার জন্য আধুনিক যুক্তিবিদ্যা যে ধরনের, সাধারণত তোমার ধ্রুবক প্রতীকের সংজ্ঞা সম্পর্কে কি বলা হচ্ছে, ধ্রুবক প্রতীকের সংজ্ঞা সম্পর্কে বলা হচ্ছে সাধারণত প্রতীকী যুক্তিবিদ্যায় কোনো বচনের আকারকে, কোনো বচনের আকারকে ব্যক্ত করার জন্য ধ্রুবক প্রতীকটা কি, ধ্রুবক প্রতীক হচ্ছে কোনো বচনের আকারকে, কোনো বচনের আকারকে ব্যক্ত করার জন্য আধুনিক যুক্তিবিদ্যা, আধুনিক যুক্তিবিদরা যে ধরনের প্রতীকের ব্যবহার করেন তাকে ধ্রুবক প্রতীক বলে। তো এটার আমি একটা উদাহরণ দিই। এইগুলোর উদাহরণ হচ্ছে, ধরো এই যে আধুনিক যুক্তিবিদরা ডট ব্যবহার করেন, ইমপ্লাইজ ব্যবহার করেন, ভেল ব্যবহার করেন, তারপরে হচ্ছে ইকুইভ্যালেন্স ব্যবহার করেন, নেগেশন ব্যবহার করেন। তো কোনো বচনের আকারকে ব্যক্ত করার জন্য আধুনিক যুক্তিবিদরা যে ধরনের প্রতীকের ব্যবহার করেন তাদেরকে কি বলা হয়, তাদেরকে ধ্রুবক প্রতীক বলা হয়। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, তাহলে গ্রাহক প্রতীক স্যার আর প্রথম কি প্রতীক? হ্যাঁ হ্যাঁ, প্রথম আমি এগুলো লিখে প্রতীকগুলো দিচ্ছি। যে হ্যাঁ, এই প্রতীকগুলো সম্পর্কে আমি ধারণা দেব, আমি ইয়ে করব, লিখবো। তো অ্যাকচুয়ালি এই যে আজকে আমরা প্রতীক লিপিগুলো, অন্তত পক্ষে আজকের ক্লাসে আমরা যুক্তিবিদ্যায় যে প্রতীকগুলো ব্যবহার করা হয়, যে প্রতীকের মাধ্যমে বচনের আকারকে ব্যক্ত করা হয়, ওই প্রতীকগুলোর প্রত্যেকটা নাম আমরা শিখবো আজকের ক্লাস থেকে। আমরা প্রতীকের, শুধুমাত্র প্রতীক কি, যুক্তিবিদ্যা কাকে বলে, প্রতীক কাকে বলে, প্রতীকের প্রকারভেদ ছাড়াও আজকের ক্লাসে আমরা প্রতীক লিপি বা বিভিন্ন ধরনের যে প্রতীকগুলো ব্যবহারের মাধ্যমে কি করা হয়, প্রতীকী যুক্তিবিদ্যায় যে যুক্তিগুলোর আকারকে প্রকাশ করা হয় সেই প্রতীকগুলো আমরা জানবো। এখন আমরা আজকে এগুলো লিখছি, তোমরা আমার সাথে সাথে লেখো।
মূল যৌক্তিক যোজক। তারপরে কি? প্রতীক চিহ্ন। তারপরে কি? প্রতীক চিহ্ন। তারপরে হচ্ছে প্রতীকের প্রতীকের নাম। ঠিক আছে। তো এখানে প্রথম যে এবং ও আর এগুলোর জন্য যে প্রতীক ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডট। আর এটার নাম হচ্ছে বিন্দু বা ডট সিম্বল। আমি ইংরেজিতে লিখছি, বিন্দু বা ডট সিম্বল। আমরা সংক্ষেপে ডট বলি, হ্যাঁ। তারপরে যেটা যদি, তাহলে, এটার জন্য আমরা এই যে প্রতীকটা ব্যবহার করি এটার নাম হচ্ছে নাল বা ইমপ্লাইজ, বা এটার আরো আর একটা নাম আছে হর্স শু। হর্সশু সিম্বল। কেন হর্সশু সিম্বল বলা হয়? দেখো, প্রত্যেকটা হর্সদের পায়ে, হ্যাঁ, এক ধরনের এরকম লোহার এই যে ইয়ে পরানো হয়, হ্যাঁ, ধাতব একটা, লোহার একটা ধাতব এরকম ভাবে পরানো হয়। তো এটা এটা দেখতে অনেকটা সেই রকম, সেজন্য এটাকে হর্সশু বলা হয়, কিন্তু আমরা এটাকে বলবো ইমপ্লাইজ। এটার নাম দেব ইমপ্লাইজ, হ্যাঁ। তারপরে রয়েছে অথবা, বা, কিংবা। এটার জন্য যে প্রতীকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভেল। এটার নাম হচ্ছে ফলা বা ভি সিম্বল। এটাকে সংক্ষেপে আমরা নাম বলি হচ্ছে ভেল। তারপরে যদি এবং কেবল যদি, এটার জন্য আমরা ব্যবহার করি যে প্রতীকটা যুক্তিবিদ্যায় সেটার নাম হচ্ছে ইকুইভ্যালেন্স, বা যেটার নাম হচ্ছে সমমান বা ইকুইভ্যালেন্স। VALENCE, ইকুইভ্যালেন্স। EQUIVALENC, ইকুইভ্যালেন্স। তারপরে না বা নয়, এটার জন্য আমরা এই রকম একটা ঢেউ, এই ঢেউ চিহ্ন ব্যবহার করি। এটার নাম ঢেউ বা কার্ল সিম্বল, কিন্তু এটাকে আমরা বলি হচ্ছে নেগেশন। এটার নাম দিতে, এটাকে নাম যে নামে আমরা অভিহিত করব, নেগেশন চিহ্ন হিসেবে, হ্যাঁ। তাহলে তোমরা এই চার্টটা অবশ্যই সবাই লিখে নাও আজকে যুক্তিবিদ্যার প্রতীকগুলোর সাথে, হ্যাঁ। প্রতীকগুলো সম্পর্কে তোমরা একটা ফুল একটা কনসেপ্ট তৈরি হয়ে যাক, কোন প্রতীককে কি নামে ডাকা হয়, এক একটা প্রত্যেকটা প্রতীকের যে নাম আছে সেই নামগুলো জানো। তাহলে আমরা মোট যুক্তিবিদ্যায় আসলে যুক্তির আকারকে প্রকাশ করার জন্য যে ধ্রুবক বা কনস্ট্যান্ট প্রতীকের কথা বললাম, এই ধরনের 5 ধরনের প্রতীক রয়েছে। সেটা কি? এটাকে আমরা বলি ডট, হ্যাঁ, দিস ইজ ডট সিম্বল, দিস ইজ ইমপ্লাইজ সিম্বল, দিস ইজ ভেল সিম্বল, দিস ইজ ইকুইভ্যালেন্স এন্ড দিস ইজ নেগেশন। তাহলে মূল যৌক্তিক যোজক, এই যৌক্তিক যোজক সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানতে পারবো। এবং ও আর, এগুলোর পরিবর্তে আমরা ডট ব্যবহার করি, যেটার নাম বিন্দু বা ডট বলে। এটা এটাকে আমরা ডট বলি, এই চিহ্নকে ডট বলি, হ্যাঁ। যেটাকে তোমরা ফুল স্টপ হিসেবে ব্যবহার করো এটাকে ডট বলি। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ইমপ্লাইজ বলবো, ইমপ্লাইজ। এটাকে ভি চিহ্ন, যেটাকে এটাকে আমরা ভেল বলবো। আর এই যে তিনটা সমান, এটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্স, EQUIVALENCE। এটা হচ্ছে না বা নয়,
অথবা বা কিংবার জন্য আমরা ভেল চিহ্ন ব্যবহার করি, যেটাকে ফলা বা ভি সিম্বল বলা হয়। যদি এবং কেবল যদির জন্য আমরা ইকুইভ্যালেন্স শব্দটি ব্যবহার করব, এটার নাম হচ্ছে সমমান বা ইকুইভ্যালেন্স। না নয় এটার জন্য আমরা নেগেশন বা ঢেউ বা কার্ল সিম্বল ব্যবহার করি। তাহলে যুক্তিবিদ্যায়, প্রতীকী যুক্তিবিদ্যায় যে 5 ধরনের যে প্রতীক আছে, এই প্রতীকগুলো কি তোমাদের কাছে, তোমরা কি সবাই লিখে নিয়েছো? সবাই লিখে নিয়েছো? জি স্যার। স্যার আচ্ছা। আমি লিখতে ভুলে গেছিল, একটু ওয়েট করেন স্যার। আচ্ছা, লিখতে না পারলে তো আর একটা অপশন আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে সাথে সাথে। স্ক্রিনশট দিলেই তো লেখা হয়ে গেল, হ্যাঁ? বুঝেছো? জি জি স্যার। স্যার। স্ক্রিনশট দিয়ে নিলেই হবে। আর সামিয়া, তুমি তুমি কোথা থেকে ক্লাস করছো? স্যার আমি ঢাকা থেকে করছি, সাভার। ও, ঢাকার সাভার থেকে করছো। তুমি কোন জি কলেজের স্যার, স্টুডেন্ট? কলেজ কলেজ স্যার, খুলনা। খুলনা বিএল কলেজ, ব্রজলাল কলেজ। জি স্যার। রোজেলা। ব্রজলাল কলেজ, বিএল কলেজ। বিএল কলেজের তোমাদের যে ডিপার্টমেন্টের হেড আব্দুল হামিদ স্যারের ক্লাস করেছো? জি স্যার। আব্দুল হামিদ স্যার, মান্নান স্যার, জি স্যার। মান্নান স্যারের ক্লাস করেছো? জি স্যার। হ্যাঁ, মান্নান স্যারের বাড়ি কিন্তু আমার বাড়ির পাশে। মান্নান স্যারকে যদি কোনো সময় ক্লাসে যাও তাহলে জিজ্ঞেস করবে, স্যার অনুপ স্যারকে চেনেন? কেশবপুরে বাড়ি, মান্নান স্যার আমাকে চেনেন। হুম। তারপরে আব্দুল জি হামিদ স্যার। আহ আচ্ছা, তাহলে তোমরা এই প্রতীক চিহ্নগুলো তোমরা আজকে শিখে রাখো। আর তোমাদের আজকে যে ক্লাসের যে মূল যে আলোচনা, যে কি কি যে যে বিষয়গুলো আলোচিত হয়েছে, প্রতীকী যুক্তিবিদ্যা কাকে বলে বা প্রতীকী যুক্তিবিদ্যার প্রতীক কাকে বলে, প্রতীকের শ্রেণী, প্রতীক কাকে বলে, এই জিনিসগুলোর আমি শীট তোমাদের দিয়ে দেব। তো একটু সবার কাছ থেকে শুনি, হ্যাঁ? যে রাব্বি, আমি রাব্বি তুমি কোথা থেকে ক্লাস করছো আর কোন কলেজের বলো? স্যার আমি ঢাকা মোহাম্মদপুর থেকে ক্লাস করতেছি, আর যশোর এমএম কলেজের স্টুডেন্ট। আচ্ছা, জয়া তো, জয়া বলো, আর একবার বলো। স্যার আমি মানিকগঞ্জ থেকে ক্লাস করতেছি, আমি মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে বর্তমানে আছি। আচ্ছা, ধন্যবাদ। নাজনীন বলো। স্যার আমি কোটচাঁদপুর থেকে ক্লাস করতেছি। আচ্ছা, বায়েজিৎ বলো। বায়েজিৎ, বায়েজিৎ কোথা থেকে ক্লাস করছো? বায়েজিৎ, আনমিউট করে কথা বলতে হবে, আনমিউট করো তারপরে কথা বলো। আচ্ছা, বায়েজিৎ মনে হয় আমাকে শুনতে পাচ্ছে না। শোভা, শোভা কোথা থেকে ক্লাস করছো? শোভা, শোভা কোথা থেকে ক্লাস করছো? শোভা, কথা বলো। জি স্যার, আমি গাজীপুর টাঙ্গাইল ভাওয়াল থেকে কলেজ ক্লাস থেকে। করতেছি। না না, শোভা বলো আগে, শোভা। আমি গাজীপুর ভাওয়াল কলেজ থেকে বলছি। গাজীপুর ভাওয়াল মানে বদরে আলম যে কলেজটা, ওই কলেজ? জি জি। ও, তুমি কি গাজীপুর থেকে ক্লাস করছো শোভা? জি। আচ্ছা। আবির, আবির কোথা থেকে ক্লাস করছো? আবির কোথা থেকে ক্লাস করছো? আচ্ছা, বায়ুজিৎ বলো, বায়ুজিৎ কোথা থেকে ক্লাস করছো? জি স্যার, আমি টাঙ্গাইল থেকে ক্লাস করতেছি। আমি সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জে আছি। ও, আচ্ছা। তোমার বন্ধু বাঁধন ক্লাস কই? করতেছি টাঙ্গাইল থেকে। তোমার বন্ধু বাঁধন কই? ও তো সম্ভবত ওই কি বলে যে ওয়াইফাইতে সমস্যা? উম, আচ্ছা, বুঝতে না, পারছি। বাঁধন তো এখানে কি আছে? না, এখন নাই তো। আচ্ছা, না, এখানে তো নাই। আবির কোথা জি থেকে স্যার। ক্লাস করছো, আবির?
আবির কোথা থেকে ক্লাস করছো? বৈশাখী কোথা থেকে ক্লাস করছো? বৈশাখী, বৈশাখী কোথা থেকে ক্লাস করছো? বৈশাখী কথা বলো, আনমিউট করে কথা বলতে হবে। স্যার আপনি যারে প্রশ্ন করেন আপনি তারে আনমিউট করে দেন, তাহলে সহজ হইব। সবাই তো আনমিউট করতে পারতেছে না হয়তোবা। না আপনি আমি, আনমিউট করে দেন আবার মিউট করে দেন, তাহলে সহজ হবে। হ্যাঁ আমি তো আসলে তোমাদেরকে আম, সবাই স্ক্রিনে ক্লিক করলে ওই বাম পাশে নিচে মিউট অপশন আছে, ওইটাই দিলেই তো হয়। হ্যাঁ, সবাই স্ক্রিনে একবার ক্লিক করো। স্ক্রিনে ক্লিক করলে দেন হ্যাঁ, এবার সবাই। হ্যাঁ, আচ্ছা। স্যার বৈশাখী আমি মিরপুর থেকে করতেছি, যশোর কলেজের স্টুডেন্ট। কোথা থেকে ক্লাস করছো? বৈশাখী, মিরপুর 12 থেকে। ও মিরপুর 12, ওইখানে স্টেডিয়াম জি। আছে মনে হয়, 1 নম্বরে স্টেডিয়াম নাকি মিরপুর স্টেডিয়াম? না, স্টেডিয়াম মিরপুরে বারোতে, না, 12তে। ও মিরপুর স্টেডিয়াম মনে হয় বারো সম্ভবত 4-এ, 4 থেকে 6। আচ্ছা বৈশাখী, তুমি তাহলে আমাদের কলেজের স্টুডেন্ট, তাই তো? জি স্যার। আচ্ছা, ভালো। কারণ এই যে দেখো অনলাইন প্ল্যাটফর্মে তোমাদেরকে সবাইকে অ্যাড করা হয়েছে, তাহলে আর কেউ কি বাকি? সামিয়া, সামিয়া বলো, সামিয়া কোথা থেকে ক্লাস করছো? স্যার আমি সাভার থেকে ক্লাস করছি, ঢাকা সাভার। আর আমি গভর্নমেন্ট বিএল কলেজ খুলনা ক্লাসে পড়ি, কলেজে। ও তুমি আহ, ঢাকার সাভার থেকে ক্লাস করছো? জি স্যার। আর তুমি স্টুডেন্ট হচ্ছে বিএল কলেজ? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি আমরা, হোসেন, হোসেন কোথা থেকে ক্লাস করছো? হোসেন, জি স্যার, আমি মাগুরা থেকে ক্লাস করছি। সরকারি হুসাইন শহীদ সোহরাওয়ার্দী কলেজে আছি। ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সোহরাওয়ার্দী জি স্যার। কলেজের প্রিন্সিপাল স্যারের নাম কি বলো তো? স্যার প্রিন্সিপাল স্যার তো চেঞ্জ হয়েছে, এখন এনার নাম কি ঠিক বলতে পারবো ও না। আচ্ছা আচ্ছা আর আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখো, আমরা আজকে আমরা মোটামুটি ক্লাসের সেই কি কি বিষয় আমরা প্রথম থেকে আমি বলেছি কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে, কিভাবে আমরা শুরু করব, এই জিনিসগুলো সম্পর্কে আমরা আজকের ক্লাস থেকে তোমরা সবাই মোটামুটি একটা ধারণা পেয়েছো আমার মনে হয়। আর ক্লাস রেগুলার হবে, ক্লাসের প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে ইয়ে করা হবে, এবং তোমাদের শুধু সিম্বলিক লজিক না, সিম্বলিক লজিকের পাশে বাকি যে আরো 7টা সাবজেক্ট আছে, এই 7টা সাবজেক্ট সিম্বলিক লজিক সহ মোট 8টা সাবজেক্টের আমি ক বিভাগ সহ পূর্ণাঙ্গ একটা সাজেশন আমি দিয়ে দেব। আমি প্রত্যেকবারই দিয়ে আমার স্টুডেন্ট আমার কাছে যারা পড়ে তাদের প্রত্যেককে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিয়ে দিই, এবং তোমরা যারা মোটামুটি দর্শন বিভাগে গ্রুপে আছো তোমরা ইতিপূর্বে দেখেছো সাজেশন, স্যারের সাজেশন পড়লে মোটামুটি কমন আসে নাকি? দেখেছো হয়তো। জি স্যার। 90%। হ্যাঁ, জি স্যার। সব কমন জি চলে স্যার আসে, আসেন। আসে। হ্যাঁ, আমি তো স্যার বিগত পরীক্ষায় স্যার আপনার সাজেশন গুলো দেখে শুধু পড়তাম, কারণ খেলাধুলার চাপে বই পড়া হয় না এভাবে। পরে যখন পরীক্ষা হয় তার 1 মাস আগে আপনার সাজেশন গুলো দেখলাম, মোটামুটি 90% কমন পাইতাম আমি। হ্যাঁ সব কমন আর এর আগে তো চলে বই আসে। পড়তামই। তো আশা করা যায় এইবারও তোমরা সাজেশন পাবে। আর পাশাপাশি প্রত্যেকটা জিনিসের তোমাদের সাজেশনও দেওয়া হবে, আবার যুক্তিবিদ্যার যে লেকচার শিট আছে সেইগুলো আমি তোমাদের দেব। তো বেসিক্যালি আমরা আজকে থেকে শুরু করলাম, প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। দেখা যাচ্ছে কারো সমস্যার কারণে কেউ যদি ক্লাস না করতে পারো তাহলে আমাকে বলবে, আমি তাকে হচ্ছে ক্লাস লিংক, গুগল ড্রাইভ লিংক দিয়ে দেবো, তারপরে তুমি ওখান থেকে ক্লাসটা করে নিতে পারবে। তবে কি অ্যাকচুয়ালি সবাইকে যদি সার্বিকভাবে আমি ক্লাস লিংক দিতে থাকি তো ক্লাসের অ্যাটেন্ডেন্স আমার ফ্রম মাই
মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে যখনই আমি ক্লাস লিংক এইভাবে দিয়ে দিই তখন ক্লাসের পার্টিসিপেশন কম হয়ে যায়, যে এখন ভাল লাগছে না, এখন ঘুমাই, এখন এই করি তা করি, হ্যাঁ পরে স্যারের ক্লাস দেখে নেব। কিন্তু একটা সরাসরি ক্লাস করা আর পরে ভিডিও দেখা, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। লাইভ সরাসরি ক্লাস করছো এবং আমার আমার কথা তোমরা ইয়ে করতে পারছো, সরাসরি শুনতে পাচ্ছ। তো এই জিনিসগুলো কিন্তু ও, যে কোনো কিছুতে যদি বুঝতে সমস্যা হয় তখন কিন্তু তোমরা সাথে সাথে তোমরা বুঝতেও পারছো, আমার কাছে জিজ্ঞেস করছো। বায়োজিৎ, তুমি মনে হয় কিছু বলতে চাও, বায়োজিৎ বলো, হাত উঁচু করেছো। জি স্যার, আমি বলতে চাচ্ছি যে যৌক্তিক কারণ ছাড়া মানে